মানে মানে গ্যাসের সময়টা ওষুধ বলে সেটাকে গ্যাসের ওষুধ খুব সেফ, সেটাকে ক্রনিক্যালি খেতে থাকাটা একদমই ঠিক ব্যাপার না। এই যে একটা ধারণা আছে যে ব্যথার ওষুধ খেলেই সাথে সাথে পিপিআই মানে প্যানফর্টি জাতীয় ওষুধ খেতে হবে, সবসময় রাইট। কিন্তু নয়। আমাদের শরীরের ওইটুকু অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা আছে যে একটা দুটো ব্যথার ওষুধ মানেই সাথে সাথে পিপিআই বা অ্যান্টিবায়োটিক খেলেই সাথে গ্যাসের ওষুধ খেতে হবে, এই জিনিসটা নয়। বাট সামহাও এখন পায়খানাটা অতটা ঠিক হচ্ছে না, আমার মাঝে মধ্যে ক্র্যাম্পস হচ্ছে বা কোনো অল্টারেশন দেখছি, তাহলে কিন্তু হুম একটা কোলোনোস্কোপি ডাজ নট হার্ম। একটা হুম হুম কোলোনোস্কোপি করলেই সেটা তখন ডিটেক্ট করা যাবে। যদি পায়খানার সাথে আরো বেশি লাল রক্ত মানে একটু জাস্ট রক্তটা বেরিয়েছে, পায়খানার ভাবটা অনেকটা লালচে, কালো নয়, তার মানে আমাদের ভাবতে হবে যে লেফট সাইডের কোলন মানে যেটা আমাদের পায়খানার ইয়ের কাছে আছে, সেই সেই দিক থেকে লেফট কোলন থেকে ব্লিড করছে। যদি কারো হুম ফ্যামিলিতে কোনো পার্টিকুলার ক্যান্সারের হিস্ট্রি থাকে, যে হুম যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা কমনলি জানি যে ব্রেস্ট ক্যান্সার একটা কমন জিনিস, তো মায়েরও আছে, মাসিরও আছে বা কিছু, বা পুরুষদের হুম ক্ষেত্রে কারোর বাবার কোলন ক্যান্সার আছে বা অন্য জেঠুর অন্য কিছু আছে, তার মানে হুম তারা যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাহলে হুম পরে আমরা আইডিয়ালি বলি যে বছরে একবার বছরে হুম একবার কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি সেটা করে দেখা। পিত্তনালীতে স্টোন হলেও জন্ডিস ডেভেলপ করতে পারে, তেমনই কিন্তু ক্যান্সার হলেও প্যানক্রিয়াসের মুখে বা হেডে বা বাইল ডাক্টে ক্যান্সার হলেও কিন্তু জন্ডিস ডেভেলপ করতে পারে। যাদের আনএক্সপ্লেইনড অ্যানোমিয়া, যে কেন হুম রক্ত কম, রক্তাল্পতা, সেটার কোনো আদারওয়াইজ কারণ নেই, সেটার ওয়ার্কআপে কিন্তু সবসময় এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি একটা আমরা ওয়ার্কআপে থাকেই আর কি, টু ডিটেক্ট দিস থিংস আর কি। আমি খাবার খাচ্ছি, আমার ফার্স্ট এর পোর্শন হচ্ছে ইসোফেগাস, তাহলে আমার যদি রাইট। কখনো খাবার গিলতে অসুবিধে হয়, আমি খাবার খাচ্ছি বাট আমার মনে হচ্ছে খাবারটা ঠিক গেল না বা কিছু একটা অসুবিধা হচ্ছে, তাহলে আমরা হুম ভাবি যে ইসোফেগাসে কিছু একটা ক্যান্সার বা ইয়ে। আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। এই বিশেষ আয়োজনে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বিষয়ে যা নীরবে বহু মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ। বর্তমান সময়ে ডাইজেশন বা হজমতন্ত্র নিয়ে অনেক সমস্যা আমরা দেখে থাকি সাধারণ মানুষের। অনেক সময় তার পেছনে কিন্তু লুকিয়ে থাকে জটিল এবং প্রাণঘাতী রোগ। গ্যাস, অম্বল, হালকা ব্যথা এসব লক্ষণকে আমরা প্রায়ই অবহেলা করি একটা চট করে ডাইজিন বা পুদিনহারা, প্যান-40 এইসব এগুলো আমরা ঘরে সবাই সমস্ত বাড়িতেই থাকে। অথচ এর ভেতরে কিন্তু লুকিয়ে থাকতে পারে মারাত্মক একটি ক্যান্সারের ইঙ্গিত। তাই সময় এসেছে যে সচেতনতার আলো ছড়িয়ে দেওয়ার। এই উদ্দেশ্যেই আজ আমরা পেয়েছি একজন বিশিষ্ট ব্যক্তিকে, যিনি শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, বরং অসংখ্য মানুষের জীবনের আশার আলো আ যিনি ছড়িয়েছেন। আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর অভিষেক ভৌমিক। ইনি একজন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন, যিনি মণিপাল হসপিটাল কলকাতার সাথে যুক্ত। এবং যিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ এবং ক্যান্সার নিয়ে নিবিড়ভাবে কাজ করে এসেছেন। আজকের এই আলোচনা শুধু একটি তথ্যভিত্তিক সেশন নয়, এটি হবে একটি জাগরণ বা অ্যাওয়ারনেস এর সেশন। সচেতনতা ছড়ানোর এবং এই প্রয়াসে আমরা জানবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার কি, এর সিমটমস, ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসার সর্বাধুনিক দিকগুলো। আসুন আমরা সবাই মিলে জিআই ক্যান্সার বিরুদ্ধে সচেতন হই আর আমাদের স্বাস্থ্যকে নিঃশব্দের শত্রুর কবল থেকে রক্ষা করি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সেশন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার নিয়ে ডক্টর অভিষেক ভৌমিকের সাথে। নমস্কার, ডক্টর অভিষেক ভৌমিক, আপনাকে বাংলা হেলথ উইথ আইকিউরে স্বাগত জানাই। আপনার এই টাইমটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ডক্টর অভিষেক ভৌমিক ইনি ল্যাপ্রোস্কোপিক এবং গ্যাস্ট্রো সার্জন, মণিপাল হসপিটাল কলকাতার সাথে যুক্ত। ডক্টর ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ আওয়ার চ্যানেল। প্রথমেই আপনার জার্নিটা নিয়ে জানতে চাই যে আপনি এই যে পার্টিকুলার সাবজেক্ট, এটা খুবই স্পেশালিটি এরিয়ার মধ্যে পড়ে। আপনার জার্নি যদি সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তাহলে আমার সম্পর্কে যেটা প্রথমেই বলতে হয়, আমি এমবিবিএস করেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, মানে আমার গ্রাজুয়েশন হচ্ছে এনডিএমসিএইচ শিলিগুড়ি থেকে। তারপরে আই হ্যাভ ডান মাই এমএস ইন জেনারেল সার্জারি, যেটা পোস্ট গ্রাজুয়েশন হয় আমাদের জেনারেল সার্জারিতে, হুম সেটা নীলরতন সরকার এনআরএস মেডিকেল কলেজ থেকে। তারপরে আই হ্যাভ ট্রেন্ড ইন মিনিমাল অ্যাক্সেস এন্ড জিআই সার্জারি, এফএনবি,
So for that, initially I was in Maulana Azad Medical College, Delhi, and I আচ্ছা। completed my degree from Galaxy Care Hospital, Pune, under the হুম, হুম। renowned faculty Dr. Shailesh Puntambekar. He is one of the leading and renowned laparoscopic surgeons. He is renowned internationally also. ওকে, আচ্ছা। তো আজকের এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টিকুলার জিআই ক্যান্সার যেটা আমরা জানি, সেটা অনেক মানুষের কাছে, বিশেষ করে যারা সাধারণ কমন মানুষ, তারা এই ব্যাপারটা নিয়ে জানেন না। তো জিআই ক্যান্সার বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের যে ডাইজেশন বা হজমতন্ত্রের যে কোন পার্টিকুলার পার্ট অফ দি অর্গানে এটা ইমপ্যাক্ট করে? রাইট, সো এটা বেসিক্যালি আমাদের পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তার সাথে হেপাটোবিলিয়ারি সিস্টেম। হুম, হুম। আমাদের কিরকম ব্যাপারটা, যে আমাদের মাউথ টু অ্যানাস, আমাদের খাবার আমরা খাচ্ছি আর আলটিমেটলি আমরা স্টুল পাস করছি অ্যানাস দিয়ে। এই পুরো রাইট। রাস্তাটাতে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। আর এর সাথে হুম, হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্ট, মানে লিভার বাইল প্রডিউস করছে, বাইল ডাক্ট দিয়ে সেটা খাদ্যনালী, বেসিক্যালি ডোর নামে আসে, যেটা ছোট হুম, অন্ত্রের ফার্স্ট পার্ট। হুম, হুম, সেইখানেও কোনো ক্যান্সার হতে পারে। তো হুম, এই পুরো ব্যাপারটাই আমাদের জিআই এন্ড এইচপিভি ক্যান্সারের স্পেকট্রাম। হুম। আচ্ছা, আচ্ছা। তার মধ্যে স্পেসিফিক অর্গানস যদি আমরা বলতে চাই, তাহলে পরে স্টার্টিং ফ্রম মাউথে তো ওরাল ক্যান্সার হয়, সেটা ইউজুয়ালি হেড নেক সার্জনরা ডিল করে। ইসোফেগাস স্টার্ট হচ্ছে গলা থেকে বেসিক্যালি, খাবার যে আচ্ছা। আমাদের গেল, তারপরে ইসোফেগাস আছে, পেটে যাওয়ার পর স্টামাক, তারপরে স্মল বাউল স্টার্ট হয়, যেটা ডোর নাম, ডেজোনাম, এইগুলো মানে ছোট হুম, অন্ত্র যেটা। আর বৃহৎ অন্ত্র হচ্ছে কোলন, তো কোলন, হুম, হুম। তারপরে রেকটাম, তারপরে অ্যানাল আচ্ছা, ক্যানাল, এখান দিয়ে যেটা আমরা স্টুল পাস করি। এছাড়া যে আচ্ছা। সিস্টেমটা ইন্ট্রিকেটলি অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম, যেটার কথা বলছিলাম। হুম, হুম। লিভার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বাইল প্রডিউস করা। রাইট। প্রডিউস করার পরে সেটা ইউজুয়ালি গল ব্লাডারে স্টোর করে। আমরা জানি হুম। গল স্টোনস খুব কমন, সিমিলারলি গল ব্লাডারে ক্যান্সারও হতে পারে। এবং আচ্ছা, তাছাড়া বিলিয়ারি ট্র্যাক্ট, মানে গল ব্লাডারটা যেখানে এসে মিশছে মেন পিত্ত নালী বা বাইল ডাক্ট, আচ্ছা। সেটাতেও ক্যান্সার হতে পারে। এবং তার সাথে প্যানক্রিয়াস, মানে আমাদের খাদ্যনালীতে ছোট অংশে একটা কমন জায়গা আছে, যেটাকে আমরা অ্যাম্পোলা বলি। সেইখানে আচ্ছা, এসে বেসিক্যালি প্যানক্রিয়াস সিক্রেশন, বাইলটা আসবে পিত্তনালী দিয়ে, এবং খাবার আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে যাচ্ছে, যাতে ওখানে আচ্ছা, ডাইজেশনের প্রসেসটা হতে পারে। ওইখানেও প্যানক্রিয়াসের অ্যারাউন্ডেও পেরিয়াম্পুলারি ক্যান্সার বলি আমরা জিনিসটাকে, সেটাও হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আমরা এই যে জিআই ক্যান্সারের ইমপ্যাক্ট ইন দ্য কারেন্ট কনটেক্সটে, মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আরবান ভার্সেস সেমি আরবান এবং রুরালে এর ইমপ্যাক্ট নিয়ে আপনি যদি বলেন, এবং মোস্ট রিসেন্টলি আমরাও দেখছি থ্রু আইকিওর এবং আইকিওর নেটওয়ার্কে যে এর ইমপ্যাক্টটা অনেকটাই বেড়েছে মোস্ট রিসেন্টলি। তো আপনার এক্সপিরিয়েন্স এবং আপনি এই ব্যাপারটা যদি বলেন। রাইট, সো ইনফ্যাক্ট ডেফিনেটলি, কারণ জিআই ক্যান্সার ওভারঅল, আমরা যদি জিআই ক্যান্সার ইনসিডেন্স দেখি, ইট ইজ অন দ্য রাইজ, অ্যান্ড ইট ইজ অন দ্য রাইজ হেভিলি। আমরা হুম, হুম, কমনলি যেগুলো পেতাম সেগুলো তো পাচ্ছি, তাছাড়াও অ্যাকচুয়ালি রুরাল হেলথের দিক দিয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক ক্যান্সারই একটু লেট স্টেজে ডিটেক্ট হচ্ছে, যেগুলো আর্লি হুম, ডিটেকশন অ্যাকচুয়ালি পসিবল। ওয়েস্টার্ন হুম, কান্ট্রিজে অ্যাকচুয়ালি আগে দেখা যেত যে কোলন ক্যান্সারের যেমন ইনসিডেন্স যত হাই, সেই জন্য ওদের স্ক্রিনিং প্রোগ্রামসও আছে। মানে আচ্ছা। ওরা ওই জন্য আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে যেমন রিসার্চ করছে। হুম, মানে ফরেন কান্ট্রিজে যেমন ওরা কোলোনোস্কোপি, রেগুলার কোলোনোস্কোপি অফার করা হয় আফটার আ সার্টেন এজ, মেবি দ্য এজ অফ 50 অর সামথিং। বাট এট দ্য সেম টাইম, মানে ইন্ডিয়াতেও সিন্স ইট ইজ অন দ্য রাইজ, উই হ্যাভ টু বি মোর অ্যাওয়ার ফার্স্ট অফ অল। হুম, যে সিমটমস গুলো আমরা হয়তো ইন দ্য কোর্স অফ ডিসকাস করবো, সেগুলোকে ইগনোর না হুম। করা, ডেফিনেটলি it is making a great impact on our overall healthcare system. ও, ওকে। তো এই যে জিআই ক্যান্সার, এবং আমরাও অনেক সময় দেখেছি যে যখন পেশেন্টসরা আপনার ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন ইন দ্য হসপিটাল টু ক্যান্সার সার্জন, অনেকটা লেট স্টেজে পড়ছেন, এবং এর যে আর্লি সিমটমস বা এই ব্যাপারটা নিয়ে আপনি একটু যদি বলেন। আচ্ছা, তো বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে যে যেই রিজনের ক্যান্সার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, হুম, হুম, সেইটার রিলেটেড সিমটমস কি কি হতে পারে। তাহলে আমরা যদি স্টেপ বাই স্টেপ উপর থেকে ভাবি, তাহলে হুম, আমি খাবার খাচ্ছি, আমার ফার্স্ট এর পোর্শন হচ্ছে ইসোফেগাস। তাহলে আমার যদি রাইট। কখনো খাবার গিলতে অসুবিধা হয়, আমি খাবার খাচ্ছি বাট আমার মনে হচ্ছে খাবারটা ঠিক গেল না বা কিছু একটা অসুবিধা হচ্ছে, তাহলে আমরা হুম, হুম, ভাবি যে ইসোফেগাসে
কিছু একটা ক্যান্সার বা ইয়ে। অনেক আচ্ছা। সময় স্টামাকে ক্যান্সার হলে আমরা যেটা কমনলি পাই যে পায়খানার রঙের অল্টারেশন হচ্ছে, কারণ যে ব্লাডটা আস্তে আস্তে ওখান থেকে টিউমারটা থেকে বেরোয় সেটা হুম, অল্টারেট হয়ে স্টুলের সাথে মিশে আসে। তখন পেশেন্ট আচ্ছা, অনেক সময় উইকনেস বা অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। সেই জন্য বলা হয় যে অ্যানিমিয়া, যাদের আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, যে কেন হুম, রক্ত কম, রক্তাল্পতা, সেটার কোনো আদারওয়াইজ কারণ নেই। সেটার ওয়ার্কআপে কিন্তু সবসময় এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি একটা আমরা ওয়ার্কআপে থাকেই আর কি, টু ডিটেক্ট দিস থিংস আর কি। হুম। আচ্ছা, তারপরে যদি স্টামাকের পরে আমরা যেই রিজিয়নটার কথা বলছিলাম, যে ডোড নামে আমাদের বাইল ডাক্ট এসে মিশে, প্যানক্রিয়াটিক ডাক্ট এসে মিশে, সেই জায়গাগুলোতে যদি বাইল কোনোভাবে, তাহলে বাইল ডাক্টে ক্যান্সার হলে বাইলের ড্রেনেজটা কোনোভাবে ইম্পেয়ার্ড হচ্ছে বা আচ্ছা, আহ, ব্যাহত হচ্ছে, তখন হুম, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করে। তাহলে হুম, আমাদেরকে বুঝতে হবে, যেমন পিত্তনালীতে স্টোন হলেও জন্ডিস ডেভেলপ করতে পারে, তেমনই কিন্তু ক্যান্সার হলেও প্যানক্রিয়াসের মুখে বা হেডে বা বাইল ডাক্টে ক্যান্সার হলেও কিন্তু জন্ডিস ডেভেলপ করতে পারে। হয়তো হুম, ইনিশিয়ালি অনেক সময় দেখা গেছে, আমরা যদি পুরো জিআই ক্যান্সারদের দেখি, তার মধ্যে খারাপ প্রগনোসিস এবং রিলেটিভলি লেট ডিটেকশন হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সারে, আচ্ছা, পেরিয়াম্পুলারি ক্যান্সার আর কি। সেটার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে হয়তো পেশেন্টের খেতে ইচ্ছে করছে না, অল্প অল্প জন্ডিস ডেভেলপ করছে, হয়তো 1.5-2 বিলিরুবিন, তখনও ব্লাড টেস্ট করানো হয়নি। কিন্তু ব্লাড টেস্ট করলে জানা যাবে যে, মানে একটা সিম্পল লিভার ফাংশন টেস্ট ডিটেক্ট করতে পারে যে কিছু একটা কিন্তু ডেভেলপ করছে। তারপরে ফার্দার ইমেজিং এন্ড অল এগুলো আসে। এরপরে যদি আমরা কোলন ক্যান্সারসে যাই, সেখানেও আলটিমেটলি যে কোনো টিউমার থেকে যেমন ব্লিড করে, রাইট সাইডের কোলন ক্যান্সার সিমিলার ভাবে যেটা আগে বললাম, অ্যানিমিয়া হুম, নিয়ে প্রেজেন্ট করতে পারে, রক্তাল্পতা, এবং যদি পায়খানার সাথে আরো বেশি লাল রক্ত, মানে একটু জাস্ট রক্তটা বেরিয়েছে, পায়খানার ভাবটা অনেকটা লালচে, কালো নয়, তার মানে আমাদের ভাবতে হবে যে লেফট সাইডের কোলন, মানে যেটা আমাদের পায়খানা ইয়ের কাছে আছে, সেই দিক থেকে লেফট কোলন থেকে ব্লিড করছে। অনেক আচ্ছা, সময় অ্যানাল ট্যানাল থেকে ক্যান্সার হয়, যেগুলো একদম ফ্রেশ ব্লিডিং। হ্যাঁ, যেমন খুব আচ্ছা, কমনলি অনেকে কনফিউজ করেন যে পাইলস, যেটাকে আমরা হেমারয়েডস বলি ডাক্তারি ভাষায়, পাইলস কমনলি, পাইলস থেকেও একদম কাঁচা রক্ত ব্লিডিং হয়। সিমিলারলি হুম, অ্যানাল ট্যানালের ক্যান্সার থেকেও ওরকমই একদম ফ্রেশ ব্লিডিং নিয়ে পেশেন্টটা আমাদের কাছে আসে। আচ্ছা। এইখানে আমার খুবই কমন দুটো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে যে বিশেষ করে শহরে আমরা মোস্টলি কোমোড ব্যবহার করি। আগের মতো ইন্ডিয়ান টয়লেট। এবার কোমোডে যেটা প্রবলেম হয় যে আমরা স্টুলটাকে দেখি না। স্টুলের কালারটা আমরা দেখি না। সেটা একটা প্রশ্ন এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে হিমোগ্লোবিন কম হলে একটা ওয়ারি থাকবে। কতটা কম হলে? লাইক ফর মেলস 13 আই থিংক একটা নাম্বার আছে বা ফিমেলস কতটা কম হলে দে নিড টু ওয়ারি অ্যাবাউট দিস? দেখুন, একটা নর্মাল সময় একজন মেলের ইট শুড বি অ্যারাউন্ড 13-14। হ্যাঁ, তার হুম, থেকে 12 কম হলে আমরা ডেফিনেটলি, 11 বা 12 কম হলে উইল বি ওয়ারি। একজন রাইট। ইন্ডিয়ান মহিলার ক্ষেত্রে, মেনস্ট্রুয়েটিং মহিলা আর কি, হয়তো মেনস্ট্রুয়েশনের আশপাশে নয়, পিরিয়ডস এর আশপাশে নয়, বাট নর্মাল টাইমে একটা ব্লাড টেস্ট করা হয়েছে, তার যদি 10 বা 11 কম থাকে, 10-এর হুম, কমে গেছে, 9 আসছে, 8 আসছে, তাহলে আমরা হুম, কিন্তু ডেফিনেটলি ওটাকে দেখতে চাইবো কেন কম। আচ্ছা। আর রিগার্ডিং দ্য স্টুল আই থিংক রেগুলার চেকআপে স্টুল টেস্টটাও করানো উচিত। মানে দ্যাট উইল হেল্প আস। হ্যাঁ, এবারে হচ্ছে যে এখানে কিছু কিছু ফ্যাক্টরস আসে, যে কাদেরকে আমরা বেশি নজরে রাখবো, কাদেরকে স্ক্রিন করতে চাইবো। যাদের ফ্যামিলি হুম, হিস্ট্রি আছে, যাদের ইয়ে আছে, তারা কিন্তু হুম, একটা সিম্পল স্টুলে অকাল ব্লাড টেস্ট, বা যদি কোনো জিআই সিস্টেমের, যে আমার বাওয়েল হেলথ, আমি পায়খানা আগে ঠিকই হতো, বাট সামহাও এখন পায়খানাটা অতটা ঠিক হচ্ছে না, বা আমার মাঝে মধ্যে ক্র্যাম্পস হচ্ছে বা কোনো অল্টারেশন দেখছি, তাহলে কিন্তু হুম, একটা কোলোনোস্কোপি ডাজ নট হার্ম। একটা হুম, হুম, কোলোনোস্কোপি করলেই সেটা তখন ডিটেক্ট করা যাবে। আচ্ছা। কোলোনোস্কোপি যদি আপনি একটু সহজ ভাষায় বলেন, আমরা তো তাহলে একটু সুবিধা হয় যে এইটা হ্যাঁ। অনেকেই কোলোনোস্কোপি নাম শুনেই ভয় পান। তো এটা ভয়ের আদৌ কোনো কারণ নাই সেই হুম। ব্যাপারটা যদি আপনি বলেন। না, তাহলে স্কোপি, স্কোপি কথাটা মানে হচ্ছে দেখা, তার মানে আমরা কোনো ক্যামেরা দিয়ে দেখবো। আমাদের হুম, একটা পাতলা ক্যামেরার মতন, টিউবের মতন জিনিস আছে, যেটা দিয়ে আমরা উপর দিয়ে মুখ দিয়ে ঢুকিয়ে এন্ডোস্কোপি করে আমরা ইসোফেগাস, স্টামাক, ছোট অঞ্চলের ফার্স্ট পার্টটা অব্দি দেখতে পাই। আর কোলোনোস্কোপি আমরা পেছন দিয়ে, ব্যাক প্যাসেজ দিয়ে গিয়ে আমরা কোলন, বৃহৎ অঞ্চলটা পুরোটা দেখতে পাই। ভয়ের আচ্ছা, তো ডেফিনেটলি কোনো কারণ নেই, কারণ এগুলো খুবই সেফ প্রসিডিয়ার। আদারওয়াইজ এন্ডোস্কোপিতে তো টাইমও খুব বেশি যে লাগে, হার্ডলি টেক্স 5 মিনিটস। কোলোনোস্কোপি হয়তো খানিকটা বেশি, 10-15 মিনিট টাইম লাগে।
অ্যাট টাইমস যদি পেশেন্টটা আনকমফোর্টেবল হন তখন আমরা যেটা করি যে একটু সিডেশন দিয়ে হালকা ঘুমের হুম, ওষুধ দিয়ে পেশেন্টকে করা যায়, অ্যান্ড ইট হুম, ইজ হুম। এক্সট্রিমলি সেফ অ্যান্ড কমফোর্টেবল অলসো ফর দ্য পেশেন্ট। এটা নিয়ে ভয়ের কিছু আচ্ছা। নেই। যদি আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করে থাকেন, ইউ শুড ডেফিনেটলি আন্ডারগো। কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একবার যখন আমার একটা স্ক্রিনিং হলো, একটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি, নেক্সট হুম, 1 ইয়ার অর সামথিং আমি নিশ্চিন্ত থাকতে পারি। যদি না আমার হুম, খুব অ্যাগ্রেসিভ কোনো টিউমার এর মধ্যে ডেভেলপ করছে, আমার সিমটমস নতুন করে আসছে, আহ, হুম। তাহলে পরে কিন্তু আমরা ওটার বেসিসে ভাবতে পারি যে না ঠিক আছে, একটা স্ক্রিনিং তো হয়েছে, থিংস আর কারেক্ট। অল রাইট, সেটুকু দেখে নেওয়াটাও অনেক সময় ইম্পর্টেন্ট। হুম, হুম, হুম। আহ, আমরা বিশেষ করে গ্যাসটা খুবই কমন, যেটা প্রবলেম দেখি, মানে অম্বল গ্যাস, এটা খুবই কমন সিমটম দেখি। আর বিটুইন এই যে কমন সিমটমস গ্যাস অম্বল আর যেটা সিরিয়াস হতে পারে, এই ব্যাপারটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? রাইট। তো বেসিক্যালি আমাদের খুব টেন্ডেন্সি দেখেছি বেঙ্গলে, তো ডেফিনেটলি আমরা মানে কথা বলতেই বলি বাঙালির গ্যাস আর কি। জিনিসটা হুম, হচ্ছে যে ক্রনিক পিপিআই অ্যাবিউস আমরা প্রচুর দেখি। অ্যাবিউস ইন দ্য সেন্স যে এই যে একটা ধারণা আছে যে ব্যথার ওষুধ খেলেই সাথে সাথে পিপিআই, মানে প্যানফর্টি জাতীয় ওষুধ খেতে হবে, সবসময় রাইট। কিন্তু নয়। আমাদের শরীরের ওইটুকু অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা আছে যে একটা দুটো ব্যথার ওষুধ মানেই সাথে সাথে পিপিআই বা অ্যান্টিবায়োটিক খেলেই সাথে গ্যাসের ওষুধ খেতে হবে, এই জিনিসটা নয়। এবং কিছু জিনিস, এই যে আহ, কিছু অন্য জিনিসপত্র আছে যেমন আইবিএস আর কি, ইরিটেবল বাউল সিনড্রোম, তার সাথে আপার জিআই ইস্যুস যাদের থাকে, তারা দেখা যাচ্ছে বছরের পর বছর খেতে থাকছেন, অন্যান্য সিমটমকে ইগনোর করছেন। তাদেরকে আমাদের আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। উনি যদি হুম, কোনো সার্জন বা গ্যাস্ট্রোন্টারোলজিস্টের সাথে কনসাল্ট করেন, উনি জানতে হুম, পারবেন যে ওনার অ্যাকচুয়ালি দরকার আছে কিনা। কারণ হুম, ইভেন ফার্মাকোলজিক্যালিও স্পিকিং, যদি আমাদের হুম, স্টামাকে আলসার হয় বা ডোরনামে আলসার হয়, সেটারও হুম। আলসার হিলিং টাইম ইজ 6 উইকস। তার মানে তার আচ্ছা, ক্ষেত্রেও 6 সপ্তাহের বেশি পিপিআই এর কোনো দরকার থাকার কথা না। সেটাও আচ্ছা। আপনি আলসার কখন বুঝবেন, যে হয়তো আপনি এন্ডোস্কোপি করে দেখলেন। সেই জন্য হুম, বলা হয় যে যদি একটা প্রলং পিরিয়ড অফ টাইম কারোর পিপিআই লাগছে বা ব্যথা হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যথা হচ্ছে, তার ক্ষেত্রে একটা স্ক্রিনিং করা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। পিপিআই সম্বন্ধে যদি একটু এক্সপ্লেন করেন, যে অ্যান্টাসিড খেতে হবে বা হ্যাঁ, বারবার এটা হচ্ছে। হ্যাঁ, রাইট। পিপিআই বলতে আহ, যেগুলো আমরা কমনলি প্যান্টোপ্রাজল, প্যানফর্টি নামে পাওয়া যায় বা ওমেপ্রাজল, ওমেজ নামে পাওয়া যায়, এগুলো খুব রাইট, কমনলি ইউজ ড্রাগস। আর রাইট। এখন খুব কমনলি দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন আমরা যেগুলো পাই বা দেখি কমনলি হচ্ছে, সেগুলোতে হুম, পিপিআই এর জেনারেশন আছে। মানে যেই হুম, ওষুধগুলো আগে এসে তারা ফার্স্ট জেনারেশন, পরে সেকেন্ড জেনারেশন, হায়ার হুম। জেনারেশন পিপিআই অনেক সময় শুরুতেই প্রেসক্রাইব হয়ে যাচ্ছে, এবং ও। পেশেন্টরা ওটাতে এতটাই ইউজ টু হয়ে যাচ্ছেন যে উনি ভাবছেন যে আমাকে ভালো থাকার জন্য এটা খেতেই হবে। বাট দ্যাট ইজ হুম, নট দ্য কেস। আইডিয়ালি আমরাও যখন কোনো দরকারে কাউকে পিপিআই দিচ্ছি, আমরা বলি ঠিক আছে এই পিরিয়ডটা ইউজেজের পরে বন্ধ করে দেবেন, যদি আপনার হুম, সিমটমস হয় তাহলে পরে তখন রিস্টার্ট করা বা ওটাকে ইভ্যালুয়েট করা। সেই জিনিসটা কিন্তু হুম। ইম্পর্টেন্ট। মানে মানে সময়টা। গ্যাসের ওষুধ বলে সেটাকে, গ্যাসের ওষুধ খুব সেফ, সেটাকে ক্রনিক্যালি খেতে থাকাটা একদমই ঠিক ব্যাপার না। রাইট। যে কথায় আমাদের ডাইজিন আর প্যান 40 খেতেই হবে, সেটা উচিত নয় আর। না, অন্যান্য ডাইজিন বলতে আপনি যেটা রাইট, যে মানে ডাইজিন একদিন কারোর আমার খুব অম্বল হয়ে গেছে, আমি একটা সুপ্রালফেট, সুপ্রাল নামে পাওয়া যায়, হুম, এইগুলোকে অ্যাকিউট ইউজের জন্য ইউজ করতেই পারি আর কি। যে আজকে হুম, খুব হুম, অম্বল হয়েছে, আমি তো সুপ্রালফেট খেলাম বা কিছু, সেটা হুম, টেম্পোরারি রিলিফের জন্য ইউজ করা হলো, দ্যাট ইজ ফাইন ডেফিনেটলি। হুম, কারো সিমটমস হলে হুম। এগুলোই কমনলি যেগুলো গ্যাসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আচ্ছা। জিআই ক্যান্সারের যে আহ, বিশেষ করে আমরা যে নির্ণয়ের জন্য, মানে আইডেন্টিফিকেশনটা, আজকাল কি ধরনের টেস্ট বা জিনিসগুলো আমরা দেখতে পাই? আচ্ছা, জিআই ক্যান্সার মানে আমরা যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বললাম, তাহলে লিউমেনের হুম। ভেতরে আমাকে দেখতে হলে আমার একটা ভেতর দিয়ে ক্যামেরা দিয়ে দেখতে হবে। ঠিক আছে, সেটার জন্য রাইট। যদি আপার জিআই হয় বা লোয়ার জিআই, যেগুলো আমরা ডিসকাস করলাম যে স্টামাক বা হুম। ডোরনাম, এই ক্যান্সার গুলো আমরা এন্ডোস্কোপি দিয়ে দেখতে পাই। আর রাইট। এবং বায়োপসিও নিতে পারি যে ডায়াগনোস করার জন্য যে ওটা অ্যাকচুয়ালি টিউমারটা ক্যান্সার কিনা। হ্যাঁ, টিউমার হুম, মানে তো একটা গ্রোথ, সেটাতে ক্যান্সার আছে কিনা। হুম, হুম, আর হুম। যদি আমরা নিচ দিয়ে যাই সেটা কোলোনোস্কোপি। এছাড়া রাইট। যেগুলো আছে যে আমাদের সবসময় আইডেন্টিফিকেশনটা একটা ক্যামেরা দিয়ে দেখা হলো, তাছাড়া ইমেজিং করতে হয়।
মানে ছবি রাইট। তুলে দেখতে হয় যে আশপাশে কতটা স্প্রেড হয়েছে বা অন্য অর্গানসে গেছে কিনা। ঠিক আছে, হুম, তাহলে পরে আমার লোকাল জায়গাটা দেখার জন্য যেখানে টিউমারটা হয়েছে সেটার জন্য সিটি বা এমআরআই এই ধরনের ইনভেস্টিগেশন গুলো কাজে লাগানো হয়। এবং আচ্ছা। ডিস্টেন্স স্প্রেড যেই ক্যান্সার গুলো খুব দূরে ছড়ায় তাদের ক্ষেত্রে হুম, পেট স্ক্যান জাতীয় জিনিসপত্র, যেটা পুরো বডিকে স্ক্রিন করতে পারে যে কোথাও মেটাস্টাসিস আছে কিনা, ছড়িয়েছে কিনা অন্যান্য অর্গান, সেটা কিন্তু আচ্ছা, খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, আচ্ছা। ওকে। তার মানে আপনি যাদের বিশেষ করে একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে তাদের এই নিয়মিত স্ক্রিনিংটা কতটা জরুরি এবং কতটা ফ্রিকোয়েন্সিতে এই টেস্টগুলো করাটা জরুরি? তাহলে এখন অনেক রিস্ক প্রেডিকশন মডেলস আছে আমাদের কাছে। যদি কারো হুম, হুম, ফ্যামিলিতে কোনো পার্টিকুলার ক্যান্সারের হিস্ট্রি থাকে, যে হুম, যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা কমনলি জানি যে ব্রেস্ট ক্যান্সার একটা কমন জিনিস, তো মায়েরও হুম, আছে, মাসিরও আছে বা কিছু, বা পুরুষদের হুম, ক্ষেত্রে কারোর বাবার কোলন ক্যান্সার আছে বা অন্য জেঠুর অন্য কিছু আছে। তার মানে হুম, তারা যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাহলে হুম, পরে আমরা আইডিয়ালি বলি যে বছরে একবার বছরে হুম, একবার কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি সেটা করে দেখা। কারণ একটা রাইট, স্ক্রিনিং প্রোটোকল আছে যে কোলোনোস্কোপি হুম, তার সাথে ব্লাড সিইও এটসেট্রা এটসেট্রা এইগুলো রাইট, থাকে। সেইটা আমরা কাদের ক্ষেত্রে করবো সেটা একজন ডক্টরি বেস্ট একজন পেশেন্টকে গাইড করতে পারবেন। কারণ সবার হুম, ক্ষেত্রে আমাদের রেগুলার স্ক্রিনিং এর দরকার নেই। হ্যাঁ, হুম, বেশ যেগুলো ফরেন প্রোটোকলস আছে সেগুলোতে যেটা সাজেস্ট করা হয় যে আফটার 50 ইয়ারলি ফিকাল একটা কার্ডের টেস্ট হয়, আর তার হুম, সাথে কোলোনোস্কোপি হাই রিস্ক হুম, পপুলেশন যদি থাকে তাদের ক্ষেত্রে করা যেতে পারে। হুম। আচ্ছা, আর হুম, আদারওয়াইজ যেগুলো আমাদের পেশেন্টদের বেসিক্যালি আমাদেরকে এডুকেট করতে হবে অ্যাবাউট দ্য সিমটমস, এগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, যে আমার যখন সিমটমস হচ্ছে তখন যাতে সে একজন ফিজিশিয়ানের কন্ট্যাক্টে আসে এবং অ্যাকর্ডিংলি প্রসিড করে। এবারে জিআই ক্যান্সারের আপনি যদি একটু স্টেজের ব্যাপারে বলেন আর এর যে ট্রিটমেন্টটা এটা কি মেডিসিন, সার্জারি, কেমোথেরাপি বা অন্যান্য রেডিয়েশন বা আদার ট্রিটমেন্ট এই ব্যাপারটা নিয়ে যদি বলেন? আচ্ছা, জিআই ক্যান্সারের ট্রিটমেন্ট বলতে যেই জায়গাগুলোর কথা আমরা বললাম, আহ, হুম, পেটের মধ্যে যদি আমরা যদি খুব সিম্পলিফাই করে দেখি তাহলে হুম, পরে উপর থেকে দেখলে ইসোফেগাসের ক্যান্সারে যেমন রেডিয়েশন বা কনকারেন্ট কেমো রেডিয়েশন একসাথে অনেক সময় চলে। এটা রাইট, ইসোফেগাস বা রেকটাম মানে পায়খানা রাস্তার শেষ দিকের ক্যান্সারে ওটার রোল থাকে সবসময়। ইউজুয়ালি হুম, পেশেন্টরা আগে কেমো রেডিয়েশন পান, তারপরে হুম, আমরা, যেটা ক্যান্সারের ক্ষেত্রে হয় যে আমরা সবসময় ওটাকে ফলো আপ করি, আবার রিপিট ইমেজিং করে দেখি যে হুম, পেশেন্ট অপারেবল কিনা। যে কোনো হুম, ক্যান্সারের ট্রিটমেন্টে তিনটে মডালিটি আমরা কমনলি ইউজ করি: সার্জারি, কেমোথেরাপি আর রেডিওথেরাপি। এবার সেটা আচ্ছা, ডিফারেন্ট কম্বিনেশন ডিফারেন্ট অর্গানসে আমাদের কাজে লাগে। আচ্ছা, তারপরে ধরুন স্টামাক ক্যান্সার হলে যদি ফিট ক্যান্ডিডেট হন তাহলে পরে আইডিয়াল নিয়ম হচ্ছে যে কেমোথেরাপি কিছুটা পেশেন্ট পাবেন, মানে চারটে চারটে সাইকেল পাবেন, তার মাঝখানে আমরা সার্জারিটা করার চেষ্টা করি যদি অপারেবল। আবার কোলন ক্যান্সারের ক্ষেত্রে আইডিয়ালি যদি অপারেবল ক্যান্সার হয় তাহলে আপফ্রন্ট সার্জারির একটা বড় রোল আছে। রেকটামে হুম, যেমন আমরা রেকটাম ব্যালান্স আমি বললাম, সেখানে কেমো রেডিয়েশন দিয়ে টিউমারটা ডাউন স্টেজ হয় অনেক সময়, তখন আবার রিপিট ইমেজিং করে দেখে তখন প্রসিড করা সার্জারির জন্য। এই আর কি, কম্বিনেশন অফ অল থ্রি অ্যাকচুয়ালি মেক্স দ্য গেম, এটাই ব্যাপার। আচ্ছা। আর এই যে জিআই ক্যান্সার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার কি পুরোপুরি মানে এটাকে কি নিরাময় যোগ্য মানে পুরোপুরি কিওর কি পসিবল এবং রোগীর যে বেঁচে থাকার সম্ভাবনা এটা কতটা নির্ভর করে ক্যান্সার আইডেন্টিফিকেশনের স্টেজের উপরে? ডেফিনেটলি। তাহলে পরে আহ, আমরা তো খুব কমন লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি ভাবি যে হুম, আরডি থেকে একদম অ্যাডভান্স, অ্যাডভান্স মানে মেটাস্টাসিস হয়ে গেছে, বিভিন্ন অর্গানে ছড়িয়ে গেছে এটসেট্রা, সেটা একটা। আর হুম, আর্লি এই স্পেকট্রামের মধ্যে ডিপেন্ড করে যে কোন জায়গায় পেশেন্ট আছে। আমরা যত আর্লি ডিটেক্ট করতে পারবো তত তার প্রগনোসিস ভালো হবে। আর হুম, ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রগনোসিস বোঝার চেষ্টা করি 5 ইয়ার রাইট, বা 10 ইয়ার সার্ভাইভাল রেটের বেসিসে। সেইখানে দেখা গেছে যে পেটে যা যা ক্যান্সার আছে তার মধ্যে কোলন ক্যান্সারের রিলেটিভলি প্রগনোসিস ভালো, স্টামাক তার থেকে হয়তো একটু খারাপ। যেগুলো হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ক্যান্সার, লিভার বা প্যানক্রিয়াসের ক্যান্সার তাদের আরেকটু খারাপ। এরকম করে আমরা মানে জিনিসটাকে গ্রেড করতে পারি। হুম। আচ্ছা, বেস্ট হচ্ছে আর্লি ডিটেকশন, যত আর্লি ডিটেকশন হবে আমরা তত কিউরেটিভ থেরাপি, মানে ক্যান্সার ট্রিটমেন্টে দুটো ইন্টেন্ট হয় কমনলি, একটা হচ্ছে কিউরেটিভ ইন্টেন্ট, একটা প্যালিয়েটিভ। যার ক্ষেত্রে ছড়িয়ে গেছে, অপারেবল নয়, আমরা জানি যে একে হুম, আমি যাই ট্রিটমেন্ট দিই
তাকে আমরা সারিয়ে তুলতে পারবো না, তাদের ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ ইন্টেন্টে যাই। তো আইডিয়ালি কিউরেটিভ ইন্টেন্ট, যেখানে টিউমারটা লোকালাইজ আছে, পেশেন্টের জেনারেল কন্ডিশন ঠিক আছে, সে পুরো ট্রিটমেন্টটা নিতে পারবে। কারণ একজনের শরীরও একটা কেমোথেরাপি বা অন্যান্য থেরাপি নেওয়ার জন্য শুড বি রেডি আর কি, জেনারেল কন্ডিশনটা। এইগুলোর বেসিসে বেসিক্যালি আমাদের ডিসাইড করতে হয়। এবারে আমাদের এটার সচেতনতা বা প্রতিরোধ এবং মেসেজিং, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ক্যান্সার প্রতিরোধ, এটাকে আমাদেরকে যে প্রিভেন্ট করার জন্য আমাদের যে কি ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা আমাদেরকে ফলো করা উচিত? ডেফিনেটলি। তাহলে পরে আমাদের কি বুঝতে হবে যে আমরা জেনারেলি আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই জানি যে লাইফস্টাইল ভালো রাখার কি কি উপায়। খুব সিম্পল জিনিস থেকে শুরু করলে যে প্রপারলি হাইড্রেটেড থাকা, স্মোকিং, অ্যালকোহল এগুলোতে ইন্ডালজ না করা। স্মোকিং এর তো একটা বড় রোল আছে জিআই ক্যান্সারসে, অ্যালকোহলেরও রোল ইম্প্যাক্ট আছে। এছাড়া কিছু কিছু পপুলেশনে হ্যাবিট থাকে, যেমন ইন্ডিয়ার কিছু পার্টস আছে, স্পেশালি মুসলিমস এর মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই যে যারা রেড মিট কনজাম্পশন বেশি করেন বা হ্যাঁ হাইড্রেশন যাদের কম থাকে, তাদের কিন্তু কোলন ক্যান্সারের চান্স বেশি থাকে। ফাইবার কম খাওয়া, এই প্রত্যেকটা জিনিস আমরা যদি ইনকর্পোরেট করি। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ওজন খুব বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, নেগেটিভ মানে এলিমেন্টস। তো সেই জায়গা থেকে আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করে চলি, তাহলে ডেফিনেটলি অনেকটাই প্রিভেন্ট করা পসিবল। আচ্ছা, আচ্ছা। এর সাথে সাথে অ্যালকোহল এবং যে স্মোকিং, এটাও একটা, আই থিংক এর একটা প্রভাব থাকতে পারে। এটার ব্যাপারে আপনি যদি বলেন, অ্যালকোহল, স্মোকিং এবং জাঙ্ক ফুড আজকাল বাটন টিপলেই খাওয়ার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এর ব্যাপারে যদি আপনি একটু বলেন। ডেফিনেটলি। তো স্মোকিং এর অ্যাসোসিয়েশন তো ডেফিনেটলি পাওয়া গেছে, এবং এখন আমরা ইয়াং এজ থেকে অনেক স্মোকিং দেখতে পাচ্ছি, ইভেন স্কুল চিলড্রেনদের মধ্যে। সেখানে আমাদের মনে হয় যে অ্যাজ আ কমিউনিটি আমাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা জরুরি। কারণ সব নিজের বাড়িতে না হোক, আশপাশে আমরা সবসময় দেখবো ইয়াং হোক মিডল এজ হোক, কেউ একটা স্মোক করছেন, তাকে ডিসকারেজ করা, আমাদের একটা কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যাকচুয়ালি ওই হ্যান্ড হোল্ডিংটা হয় না, যখনই একজন স্টুডেন্ট থেকে গ্রাজুয়েট করে অফিসে যাচ্ছে বা কিছু হচ্ছে, হয়তো কালিগদের সাথে স্মোক করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের অ্যাজ আ কমিউনিটি এগিয়ে আসতে হবে। বা অ্যালকোহলও বাই চান্স সোশ্যালি ইন্ডালজ করা যেতে পারে, বাট রিলেটিভলি একটা, মানে সবচেয়ে ভালো তো না খাওয়া, বাট স্টিল ইফ কারোর খুব ইচ্ছে হলো, তাহলে সোশ্যালি ইন্ডালজ করা। এবং এট দ্য সেম টাইম, যেটা আপনি বললেন যে খুব ইম্পর্টেন্ট, জাঙ্ক ফুড, ফাইবার কম খাওয়া, এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির বিশুদ্ধ খাবার খাওয়ার যে ইম্পর্টেন্সটা, সেটা আস্তে আস্তে আমরা কিছুটা হয়ে যাচ্ছে। কারণ একটা বাড়িতে একটা কাপলে দুজনই ওয়ার্কিং, দিনের শেষে রান্না করতে ইচ্ছে করছে না, তখন আর বাড়ির খাবার খাওয়া হচ্ছে না, হয়তো অর্ডার করে খেয়ে নেওয়া হচ্ছে। বাট দ্যাট হ্যাজ নেগেটিভ এফেক্টস ইন দ্য লং টার্ম। এগুলো কিন্তু একদিনে আমরা এটা এফেক্ট বুঝতে পারি না, লং টার্মে আস্তে 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 আমাদের ফিজিওলজিটা অল্টার হতে থাকে, অ্যান্ড দ্যাট মেক্স আ ভেরি ব্যাড থিং আর কি। তো রেগুলার এক্সারসাইজ করা, যেটা আমি বললাম যে ওবেসিটিটাকে কন্ট্রোলে রাখার যা যা উপায়, যে কার্বোহাইড্রেট কনজাম্পশন কমানো, জাঙ্ক ফুড না খাওয়া, ঠিক আছে, অ্যালকোহল ইন্ডালজ না করা, রেগুলার এক্সারসাইজ করা। দেখা গেছে যে রেগুলার এক্সারসাইজেরও একটা বড় রোল আছে। এক্সারসাইজ থেকে যে এন্ডোরফিনস বা অন্য হরমোনস রিলিজ হয়, সেগুলো নেগেটিভ থাকে, মানে মালিগনেন্সি প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু তাদের রোল কিছু কিছু জায়গায় আহ, দেখা যাচ্ছে। তো এগুলো সব এই ভালো লাইফস্টাইল অ্যাডপ্ট করতে পারলে আমরা ডেফিনেটলি ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। আচ্ছা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের মিথস বা কি কি ধরনের ভুল যে লোকেদের মধ্যে মিথস রয়েছে সেটার বা রিউমার্স, সেই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু সেই মিথস গুলো ভাঙান। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের মিথস বলতে আহ, যে কোনো ক্যান্সারই অ্যাকচুয়ালি, যেটা ফার্স্টেই একটা থাকে যে ক্যান্সার মানে সেটা একটা ডেথ স্টেটমেন্ট। সেটা কখনোই নয়। আমাদের ট্রিটমেন্ট মডালিটিস এখন এতটাই এগিয়ে গেছে যে মানে প্রগনোসিস হ্যাজ ইমপ্রুভ কোয়াইট এ লট। সেই জন্য আমরা আহ, তারপরে হচ্ছে যে অনেক অনেক সময় রুরাল জায়গাতে আমরা দেখতে পাই যে একটা কোনো ডাক্তারবাবু হয়তো বলেছেন যে আপনার কিন্তু একটা ক্যান্সারের সম্ভাবনা আছে, আমরা কোনো রিপোর্টে এরকম দেখতে পাচ্ছি, তারপরে হয়তো ট্রিটমেন্ট অব্দি পৌঁছলেনই না, বা একটা আননেসেসারি ডিলে হয়ে গেল। সেই জায়গাগুলোতে সচেতনতা বাড়াটা আরো জরুরি। হ্যাঁ, সেই জায়গাটা
তে পার্সিউ করে, কারণ এখন both in the government system and private healthcare we have advanced হুম, quite a lot. আমাদের কাছে সবই মোডালিটি সব জায়গায় আছে, যদিও ডিপেন্ড করে। সেইখানে একটা হুম, গাইডেন্স যদি আমরা রুরাল পপুলেশনকে দিতে পারি, বা হুম। কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে স্ক্রিনিং ক্যাম্পস আমাদের হেল্প করতে পারে, সেটা ডেফিনেটলি আছে। এছাড়া মিথ নয়, আমার মনে হয় আমরা যেগুলো নিয়ে কথা বললাম অলরেডি, অ্যাজ আ হুম, কমিউনিটি আমাদের এই জিনিসগুলো, ভালো লাইফস্টাইল অ্যাডপ্ট করা, ভালোভাবে থাকা, হুম। এক্সেসিভ স্ট্রেস না নেওয়া, সেই জিনিসগুলো আমরা যদি অ্যাজ আ কমিউনিটি অ্যাডপ্ট করতে পারি, আমার মনে হয় উই ক্যান অল রাইড ওভার দিস। আচ্ছা, আচ্ছা। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। তো অবশেষে আপনি আমাদের যে শ্রোতা বা অডিয়েন্সদেরকে কি মেসেজিং দিতে চান? বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা দীর্ঘদিন একটা গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে ভুগছেন, তারা হয়তো ট্রিটমেন্ট করাতে বা ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি লাস্ট কোয়েশ্চেনটারই রেশ টেনে বলছি, আরেকটা জিনিস যেটা কমনলি দেখা যায় যে রুরাল পপুলেশনের মধ্যে হয়তো পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে, বা হচ্ছে, তখন সেটার জন্য ঝাড়ফুঁক করাচ্ছেন বা এটাও আমরা দেখতে পাই অনেক সময়। সেই পেশেন্টরা রিলেটিভলি লেট স্টেজে প্রেজেন্ট করছেন। অবভিয়াসলি হুম, আরবান পপুলেশনে এটা নয়, এখানে হুম, কনসিয়াসনেস অনেক বেশি। সেইগুলো থেকে হুম, কিন্তু আমাদের মানে সেখানে রুরাল হেলথ কেয়ার যারা ডিল করছেন, যে হেলথ কেয়ার ওয়ার্কার বা অন্যেরা, তাদের একটা বড় রোল আছে, যে হুম, যখনই আমরা পেশেন্টদের আইডেন্টিফাই করতে পারছি, সেখানে তাড়াতাড়ি কোনো প্রপার হেলথ কেয়ার ফেসিলিটিতে তাদেরকে নিয়ে যাওয়া এবং বাকি ট্রিটমেন্টটা করানো। তো লাস্টে এটাই বললাম যে বিশেষ আপনাকে দেখাতে হলে ডেসক্রিপশনে আপনার ডিটেলস আপনাকে কিভাবে আপনাকে পাওয়া যাবে বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে সেটা আমরা ডিটেলসটা দিয়ে দেবো। এবং ভবিষ্যতে আমরাও হুম, চেষ্টা হুম। করব যে টেলিকনসালটেশন বা অন্যান্য মাধ্যমে আপনি পেশেন্টদের কাছে সরাসরি কিভাবে পৌঁছে দেওয়া সেটা আমাদের উদ্দেশ্য থাকবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর অভিষেক ভৌমিক। অনেক ধন্যবাদ।